ওয়েলকাম টু কনসেপসিয়া পলিটিকা। আমি আপনাদের সাথে বিজন চ্যাটার্জি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যুদ্ধের কারণ। যুদ্ধ কাকে বলা হয়? যুদ্ধ কি? যখন এক বা একাধিক রাষ্ট্রের মধ্যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে সংঘাত চরম পর্যায়ে পৌঁছায় এবং একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রকে আক্রমণ করে, তখনই আমরা সেটাকে বলি যুদ্ধ। তবে সবসময় যে একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রকে আক্রমণ করলে সেটাকে যুদ্ধ বলা হবে তা নয়। যেমন গৃহযুদ্ধ বা সিভিল ওয়ার বা বৈপ্লবিক যুদ্ধ, যেটাকে আমরা বলি রিভলিউশনারি ওয়ার, এই ওয়ারের ক্ষেত্রে কিন্তু এক রাষ্ট্র অন্য রাষ্ট্রকে আক্রমণের ব্যাপারটি নেই। অর্থাৎ এখানে রাষ্ট্রের অভ্যন্তরে এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর সাথে সংঘর্ষে লিপ্ত হয় বা একটা শাসন ব্যবস্থা, প্রচলিত একটা শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থাকে পরিবর্তন করে অন্য একটা শাসন ব্যবস্থা কায়েম করার প্রচেষ্টা করা হয়। একটা চরম সংঘাতের সৃষ্টি হয় যা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করে। এগুলোকেও যুদ্ধের আওতাতেই আনা হয়। তো যাই হোক, যুদ্ধের যে কারণগুলো সেগুলো এক এক করে আমি ব্যাখ্যায় আসছি। কারণ হিসাবে আমি মোটামুটি 8টা কারণকে চিহ্নিত করেছি। এই 8টি কারণ স্ক্রিনে দেওয়া হয়েছে। যুদ্ধের একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে অর্থনৈতিক আধিপত্য বিস্তার। অর্থাৎ অর্থনৈতিক একটা রাষ্ট্র অন্য একটা রাষ্ট্রের উপর অর্থনৈতিকভাবে যদি আধিপত্য বিস্তার করতে পারে, তাহলে কি হয় না, নিজের রাষ্ট্রের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটে। এই জন্য দেখা গেছে যে অনেক সময় একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রকে আক্রমণ করেছে এবং সেই রাষ্ট্রকে আক্রমণ করে সেই রাষ্ট্রের উপর একটা আধিপত্য কায়েম করেছে। এই আধিপত্য কায়েম করার অন্যতম উদ্দেশ্যই হচ্ছে সেখানের অর্থাৎ যে ধন সম্পদ আছে বা অর্থনৈতিক যে সম্পদ আছে, সেই সম্পদগুলোকে নিজের দেশের অর্থনৈতিক উন্নতির জন্য ব্যবহার করা বা অর্থনৈতিক শ্রীবৃদ্ধিতে কাজে লাগানো। শিল্প বিপ্লবের আগে একটা রাষ্ট্র সরাসরি আক্রমণ করেছে অন্য রাষ্ট্রকে এবং অন্য রাষ্ট্রকে আক্রমণ করে সেইখানে সোনা হোক, রূপো হোক বা অন্যান্য ধনসম্পদ হোক, সেখান থেকে লুণ্ঠন করে নিজের দেশে নিয়ে গেছে এবং নিজের দেশের আর্থিক সমৃদ্ধি করেছে। শুধু সোনার উপায় নয়, এমনকি গবাদি পশুও পর্যন্ত লুণ্ঠন করেছে। যেমন বিশেষ করে হাতি এবং ঘোড়া। অর্থাৎ এগুলো কি না, এগুলো যুদ্ধের ক্ষেত্রে বা আর্মিকে, সৈন্যবাহিনীকে আরও শক্তিশালী করবে। এই জন্যে শিল্প বিপ্লবের পরে এর চরিত্র কিন্তু অনেকটা বদলে গেল। শিল্প বিপ্লবের পরে কি হলো না, শিল্প বিপ্লবের পরে যেটা দেখা গেল সেটা হচ্ছে যে খনিজ সম্পদের উপর আধিপত্য বিস্তার করতে হবে। অর্থাৎ খনিজ সম্পদের মধ্যে প্রধান হচ্ছে খনিজ তেল এবং আদার্স যে খনিজ সম্পদ আছে, কয়লা, লোহা, কড়িক, ম্যাঙ্গানিজ, অভ্র ইত্যাদি। এর উপর বিশেষ করে তৈল সম্পদের উপর যদি আধিপত্য বিস্তার করা যায়, তাহলে কিন্তু কি না, তেলই হচ্ছে পৃথিবীর গতি। তাহলে যদি যে রাষ্ট্রগুলো তেল উৎপাদন করে সেই রাষ্ট্রগুলোকে যদি নিজেদের অধীনে রাখা যায়, অর্থাৎ সেই রাষ্ট্রগুলোর উপর যদি প্রশাসনিক আধিপত্য কায়েম করা যায়, তাহলে সারা পৃথিবীকেই কিন্তু কি না, সারা পৃথিবীর উপর আধিপত্য বিস্তার করে থাকা যাবে। এই জন্য দেখা গেছে যে বিশেষ করে আরবিয়ান কান্ট্রিগুলো তৈল সম্পদে সমৃদ্ধ। তাহলে এই আরবিয়ান কান্ট্রিগুলোর উপর বিভিন্ন দেশের মধ্যে যে বিভিন্ন কনফ্লিক্ট প্রায় লেগে থাকে এবং যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয়। ইরাক কুয়েতে যুদ্ধ হয়েছে, তারপরে আদারওয়াইজ আরবিয়ান কান্ট্রির যে বিভিন্ন রাষ্ট্রগুলো আছে সেগুলোর সাথে প্রায় যুদ্ধ একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে এবং তৃতীয় শক্তি এতে কিন্তু এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মূল কারণটাই হচ্ছে যে এই অর্থনৈতিক আধিপত্য বিস্তার করা, অর্থাৎ তৈল সম্পদের উপর বা খনিজ সম্পদের উপর, সেই খনিজ সম্পদকে নিজের আয়ত্তে নিয়ে আসা, নিজের আয়ত্তে রাখা, সেগুলোর উপর নিজের আধিপত্য কায়েম রাখা এবং নিজের দেশের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটানো। এবং আমরা যদি দেখি
যে যুদ্ধের যে অন্যান্য কারণগুলো আছে, সেই কারণগুলোর প্রত্যেকটির ক্ষেত্রেই কিন্তু অর্থনৈতিক কারণ একটা লুকিয়ে আছেই। অর্থাৎ অর্থনৈতিক দিক, সেই দিকটা কিন্তু আছেই। সুতরাং যুদ্ধের একটা অন্যতম কারণই হচ্ছে যে একটা রাষ্ট্রের অর্থনৈতিক আধিপত্য বিস্তার একটা অন্য রাষ্ট্রের উপর এবং নিজের দেশের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটানো। দ্বিতীয়ত যুদ্ধের একটা অন্যতম কারণ হচ্ছে ভূখণ্ড অধিগ্রহণ। অর্থাৎ সবসময় কোনো একটা রাষ্ট্র অন্য একটা রাষ্ট্রের ভূখণ্ডকে অধিগ্রহণ করে রাখতে চায় বা অধিগ্রহণ করতে চায়। এর কারণটা কি? না, এর কারণটা বিবিধ হতে পারে। এর কারণটার মধ্যে একটা প্রতিরক্ষামূলক কোনো ভাবনা চিন্তা থাকতে পারে, অর্থাৎ নিজের রাষ্ট্রের প্রতিরক্ষাকে সুরক্ষিত করা এবং ওই ভূখণ্ডের উপর সামরিক ঘাঁটি স্থাপন করে অপরাপর যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলোকে চাপে রাখা। দ্বিতীয়ত কি, ওই ভূখণ্ডকে অধিগ্রহণ করে সেটাকে বাফার জোন হিসাবে ব্যবহার করা। অর্থাৎ বাফার জোন হিসাবে ব্যবহার করলে কি হবে? বাফার জোন মানে কি, দুটো যে বৃহৎ শক্তি থাকে তার মধ্যিখানে ছোট একটা রাষ্ট্র, যে রাষ্ট্রটা দুটো রাষ্ট্রের সাথে একটা সম্পর্ক আছে এবং সেই রাষ্ট্রটা কি করে না ওই কূটনীতির ভূমিকা পালন করে, দৈত্যের ভূমিকা পালন করে। তাহলে সেরকম বাফার জোন তৈরি করা, এটা একটা কারণ। এবং সরাসরি অন্য কারণও হতে পারে, যেমন কোনো একটা রাষ্ট্রকে কোনো একটা ভূখণ্ডকে অধিগ্রহণ করে সেটাকে পুরোপুরি নিজের অধীনে নিয়ে আসা। সেই ভূখণ্ড হয়তো অর্থনীতি দিয়ে সমৃদ্ধ হলে কি হবে না, সেই ভূখণ্ডটা যদি সেই রাষ্ট্রের, যে রাষ্ট্র চাইছে অধিগ্রহণ করতে, সেই রাষ্ট্রের অধীনে যদি চলে আসে তাহলে সেই রাষ্ট্রের আর্থিক শ্রীবৃদ্ধি হবে। সুতরাং ভূখণ্ডকে কেন্দ্র করে অনেক যুদ্ধ সংগঠিত হয়েছে। যেমন টেক্সাসকে কেন্দ্র করে আমেরিকা এবং মেক্সিকোর মধ্যে যুদ্ধ অনেক দিন ধরে চলেছিল। তারপরে স্টার রুমেলিয়াকে কেন্দ্র করে বুলগেরিয়া এবং সার্বিয়ার মধ্যে যুদ্ধ অনেক দিন ধরে চলেছিল। 1962 সালে ভারত এবং চীনের মধ্যে যুদ্ধ হয়েছিল মূলত আকসাই চীনকে কেন্দ্র করে, এই ভূখণ্ডটাকে কেন্দ্র করে, যেটাকে আমরা সিনো ইন্ডিয়ান ওয়ার বলি। তারপরে 1965 সালে কাশ্মীরকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের যুদ্ধ সংগঠিত হয়েছে। নেক্সট, ধর্মীয় যুদ্ধ, অর্থাৎ ধর্মের কারণেও যুদ্ধ সংগঠিত হয়েছে, ইতিহাসের প্রমাণ আছে। যেমন ধর্মীয় যুদ্ধটা কি না, ধর্মীয় যুদ্ধটা হচ্ছে কোনো একটা রাষ্ট্র তার নিজের ধর্মকে রক্ষা করতে চায়, যদি অন্য কোনো রাষ্ট্র সেই ধর্মকে প্রতিহত করতে চায়, সেই ধর্মীয় ভাবাবেগকে আঘাত করতে চায় বা সেই ধর্মের পরিবর্তে অন্য ধর্ম প্রতিষ্ঠা করতে যায় সে রাষ্ট্রে, তখন সেখানে জনগণ কী হয় না, জনগণ সেখানে তার বিরুদ্ধে বিরোধিতা করে, বিদ্রোহে লিপ্ত হয়, যা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করে। আবার কি হয় না, অনেক সময় দেখা গেছে যে কোনো রাষ্ট্র তার নিজ ধর্মকে যে কোনো উপায়ে ধরে রাখার জন্য, যাতে কোনোভাবে অন্য ধর্ম তার উপরে সেই রাষ্ট্রের উপর, সেই ধর্মের উপরে অন্য কোনো ধর্ম প্রভাব বিস্তার না করতে পারে, তার জন্যও কিন্তু যুদ্ধ সংগঠিত হয়েছে। উদাহরণ হিসাবে বেশ কয়েকটি যুদ্ধের কথা এখানে বলা যেতে পারে। যেমন ক্রুসেডের যুদ্ধ। ক্রুসেডের যুদ্ধ অনেক দিন ধরে চলেছিল, প্রায় 4টি পর্যায়ে। এটা 1095 সাল নাগাদ শুরু হয়েছিল এবং 1204 সাল নাগাদ এটা পরিসমাপ্তি হয়েছিল। তাহলে এই ক্রুসেডের যুদ্ধের মূল কারণটা ছিল কি না, হোলি ল্যান্ডে ক্রিশ্চিয়ানিটিকে অর্থাৎ খ্রিস্ট ধর্মকে প্রতিষ্ঠা করা। এবং এই যে ক্রিশ্চিয়ানিটি প্রতিষ্ঠা করা, এই ক্রুসেডদেরকে সহযোগিতা করা বা ক্রুসেডদের মূল যে পৃষ্ঠপোষক ছিল কিন্তু ক্যাথলিক চার্চ। 30 বর্ষীয় যুদ্ধ বা 30 ইয়ার্স ওয়ার নামে খ্যাত ইতিহাসে, যেটা 1618 সালে শুরু হয়েছিল এবং 1648 সাল পর্যন্ত চলেছিল। এই যুদ্ধটা মূলত চলেছিল প্রোটেস্ট্যান্টদের সাথে ক্যাথলিকদের। এর উদ্দেশ্য ছিল যে পবিত্র রোমান সাম্রাজ্য কার দখলে থাকবে, অর্থাৎ পবিত্র রোমান সাম্রাজ্যকে কেন্দ্র করেই এই প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিকদের এই দীর্ঘদিন 30 বছর ধরে যুদ্ধটা চলেছিল। লেবানিজ ওয়ার বা লেবাননের যুদ্ধের কথা বলা যায়। এই যুদ্ধটা 1975 থেকে 1990 সাল পর্যন্ত চলেছিল, অর্থাৎ দীর্ঘদিন চলেছিল। লেবাননে অনেকগুলো ধর্মীয় গোষ্ঠী নিজের মধ্যে প্রায় সংঘর্ষে লিপ্ত হতো। তার মধ্যে 3টে মূল গুরুত্বপূর্ণ ধর্মীয় গোষ্ঠী ছিল,
যেটাকে খ্রিস্টান, মুসলিম এবং দ্রুজ। তো অবশেষে কী হলো না, 1989 সালে একটা চুক্তি হয়, শান্তি চুক্তি। সেই চুক্তিটার নাম ছিল ট্রাইব ট্রিটি বা টারিফ চুক্তি। এই চুক্তির মাধ্যমে লেবাননের যুদ্ধের বা লেবাননের যে ধর্মীয় যুদ্ধ, সেই ধর্মীয় যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। নেক্সট, জাতীয়তাবাদী চেতনা। অর্থাৎ জাতীয়তাবাদী চেতনা বলতে এখানে উগ্র জাতীয়তাবাদী চেতনার কথা বলা হচ্ছে। উগ্র জাতীয়তাবাদী চেতনা কি হয় না, যুদ্ধের মতো একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। অর্থাৎ সে তখন মনে করে কি, উগ্র জাতীয়তাবাদটা হচ্ছে কি না, আমি শ্রেষ্ঠ, আমার জাতি শ্রেষ্ঠ, অন্য জাতির প্রতি সে ঘৃণা পোষণ করে। অর্থাৎ নিজের জাতিকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে, নিজের জাতি শ্রেষ্ঠ এইটা প্রচার করতে গিয়ে কি হয় না, অন্য জাতির প্রতি সে একটা ঘেন্নার মনোভাব পোষণ করে, অর্থাৎ বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ অন্যতম কারণ ছিল কিন্তু উগ্র জাতীয়তাবাদ। অর্থাৎ হিটলারের নেতৃত্বে হিটলারের যে নাৎসি মতাদর্শ, সেই মতাদর্শ কি জার্মান জাতির মধ্যে একটা উগ্র জাতীয়তাবাদী চেতনা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। অর্থাৎ জার্মানরাই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, জার্মানরা যেহেতু পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, সেহেতু এই জার্মানরা যে অপমানিত হয়েছে সেটা কিছুতেই সহ্য করা যায় না। সুতরাং এই যে যাত্রাভিমান, এই যাত্রাভিমানটা থেকে কি হয়েছিল না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। জার্মানরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ হিসাবে দাঁড়ায় জার্মান জাতির যাত্রাভিমান। এছাড়াও 1991 থেকে 2001 সাল পর্যন্ত চলতে থাকা যুগোস্লোভিয়ার মধ্যে যে সংকট বা বিভিন্ন জাতির মধ্যে, জাতিসত্তার মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষের কথাও এই প্রসঙ্গে বলা যেতে পারে। কেন যুগোস্লোভিয়ায় ক্রোয়েশিয়ানরা, বসনিয়ানরা এবং সার্বরা, এরা কি না নিজ নিজ জাতিসত্তা প্রতিষ্ঠার জন্য একে অপরের সাথে সংঘর্ষে প্রায়ই লিপ্ত হয়ে থাকতো, এবং এমন পরিস্থিতি যেটা সৃষ্টি হয়েছিল পরবর্তী ক্ষেত্রে, সেটা একটা বিশাল যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করেছিল। অবশেষে যুগোস্লোভিয়াকে ভেঙে ক্রোয়েশিয়া, সার্বিয়া এবং সার্বিয়া, এই তিনটে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, অর্থাৎ জাতিসত্তা বিশিষ্ট তিনটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার পর এই দ্বন্দ্বের, এই সংকটের কিন্তু পরিসমাপ্তি ঘটে। নেক্সট, প্রতিশোধ নেওয়ার বাসনা বা প্রতিশোধ স্পৃহা। অর্থাৎ কোনো রাষ্ট্র যদি মনে করে যে কোনো বিষয়ে সে অপমানিত হয়েছে, সে অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য সেই রাষ্ট্র যুদ্ধে অবতীর্ণ হয় অনেক সময়। যেমন আমরা দেখেছি যে প্রথম বিশ্বযুদ্ধের পর যে ভার্সাইল চুক্তি হয়েছিল, সেই ভার্সাইল চুক্তির পরিপ্রেক্ষিতে কী হয়েছিল না, জার্মানদেরকে অপমানিত করা হয়েছিল এবং জার্মানদের উপর একটা বিশাল ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল। জার্মান জাতি এতে অপমানিত বোধ করেছিল এবং যে সকল বিভিন্ন শর্ত আরোপ করা হয়েছিল, তাতে জার্মানদের যাত্রাভিমানে প্রচণ্ড আঘাত লেগেছিল। এর ফলে কী হয়েছিল না, এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবতীর্ণ হয়েছিল জার্মানি। এছাড়াও আমরা যদি দেখি যে 2001 সালে কী হলো, 11ই সেপ্টেম্বর ওসামা বিন লাদেনের নেতৃত্বে আল কায়দা গোষ্ঠী কি না ইউএসএতে অবস্থিত WTA এবং পেন্টাগন আক্রমণ করে। এর ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়, বহু মানুষের প্রাণ যায়, সারা পৃথিবী উত্তাল হয়ে ওঠে এর বিরুদ্ধে প্রায়। এর প্রতিশোধ নিতে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশ সিদ্ধান্ত নেন যে আফগানিস্তান আক্রমণ করা হবে। এবং কেন আফগানিস্তান আক্রমণ করা হবে না, আফগানিস্তানের তৎকালীন যে তালিবান শাসন, সেই শাসন, এই তালিবান শাসক কি না, তালিবান শাসকই হচ্ছে আল কায়দার নিরাপদ আশ্রয়স্থল। সুতরাং এই আফগানিস্তান আক্রমণ করে আল কায়দা যে জঙ্গি গোষ্ঠী, আল কায়দার নিজেদের একটা ধর্মীয় গোষ্ঠী মনে করে, তাহলে কি না, আর আমেরিকার চোখে বা সারা পৃথিবীর চোখে তখন কি না হয়ে গেল সেটা একটা জঙ্গি গোষ্ঠী। তাহলে এই জঙ্গি গোষ্ঠীকে উচ্ছেদ করতে গেলে কি করতে হবে না, আফগানিস্তান আক্রমণ করতে হবে এবং আক্রমণ করে আল কায়দার মূল যারা নেতৃত্বে আছেন, বিশেষ করে ওসামা বিন লাদেন, একে নিঃশেষ করতে হবে। তবে মানে কি হবে না, এই প্রতিশোধ নেওয়া হবে।
তাহলে এই রকম প্রতিশোধের স্পৃহা বা প্রতিশোধের বাসনা থেকেও কিন্তু যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এটা প্রমাণিত। নেক্সট, প্রতিরক্ষামূলক যুদ্ধ, অর্থাৎ কোনো রাষ্ট্র বা রাষ্ট্রসমূহ নিজের প্রতিরক্ষার স্বার্থে, অর্থাৎ নিজের প্রতিরক্ষা ব্যবস্থাকে সুরক্ষিত রাখার স্বার্থে, অর্থাৎ নিজ রাষ্ট্রকে সুরক্ষিত রাখার স্বার্থে কিন্তু যুদ্ধের মতো পরিস্থিতিতে যেতে পারে। কারণ হিসাবে 2003 থেকে 2011 সাল পর্যন্ত চলা ইরাক কনফ্লিক্টের কথা বলা যায়। ইউএসের নেতৃত্বে ইন্টারন্যাশনাল একটা মোর্চা, অর্থাৎ আন্তর্জাতিক মোর্চা, ইন্টারন্যাশনাল কোয়ালিশন, এই আন্তর্জাতিক মোর্চা ইরাক আক্রমণ করে। তার প্রধান কারণ কী ছিল? না, তার প্রধান কারণ ছিল যে ইউএসএ মনে করছিল যে সাদ্দাম হোসেন, ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এমন সব ভয়ঙ্কর অস্ত্র উৎপাদন করছে বা অস্ত্র উৎপাদনে লিপ্ত যে সেটা ইরাকের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলোর জন্যও যেমন বিপদ সংকেত, তেমনি অপরাপর পৃথিবীর জন্যও একটা বিপদ সংকেত। সুতরাং এইটা থেকে ইরাক সাদ্দামকে ক্ষান্ত করতে হবে। এটা থেকে ক্ষান্ত করতে না পারলে সেটা জাতির পক্ষে একটা হয়তো ভয়ঙ্কর, আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো একটা ভয়ঙ্কর যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়ে যেতে পারে। সুতরাং কি হলো না, ইরাক আক্রমণ করা হলো। ইরাক আক্রমণ করে সাদ্দাম হোসেনকে তো মেরে ফেলা হলো, শেষ করে দেওয়া হলো। তাহলে এখানে মূল স্বার্থটা কী ছিল? না, মূল স্বার্থটা ছিল প্রতিরক্ষামূলক স্বার্থ। যদিও ইরাক তন্ন তন্ন করে খুঁজেও তারপরে তো সাদ্দাম হোসেন যখন মারা গেল, অর্থাৎ মেরে ফেলা হলো, হত্যা করা হলো, তারপরেও তো পুরোপুরি নিয়ন্ত্রণে চলে গেল ইউএসএ তো তন্ন তন্ন করে খুঁজেও কিন্তু সেরকম কোনো মারণাস্ত্র আবিষ্কার করতে পারেনি বা খুঁজে পায়নি ইরাক জুড়েও। সুতরাং অনেকেই মনে করেন যে এটা একটা অজুহাত ছিল আমেরিকার ইরাকের উপর এই আধিপত্য কায়েম করাটা। কেন মধ্যপ্রাচ্য এইটাকে নিজেদের কন্ট্রোলে রাখার জন্য ইরাক আক্রমণটা খুব জরুরি হয়ে পড়েছিল। এবং সবচেয়ে জরুরি ছিল কি না, এইখানে আধিপত্য বিস্তার করে পুরোপুরি যে তৈল সম্পদে সমৃদ্ধ রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলোর উপর আধিপত্য বিস্তার করা। তো যাই বা হোক, যুক্তিটা ছিল যে প্রতিরক্ষার স্বার্থে, অর্থাৎ প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতিরক্ষার স্বার্থে এবং অপরাপর পৃথিবীর প্রতিরক্ষার স্বার্থে ইরাক আক্রমণ করা উচিত, ইরাকের বিরুদ্ধে যুদ্ধে যাওয়া উচিত, এটাই। দ্বিতীয়ত আরেকটা আমরা দেখি, যেটা রিসেন্ট ঘটনা, 2022 সালে রাশিয়া কী করলো? ইউক্রেন আক্রমণ করলো। তাই রাশিয়া ইউক্রেন আক্রমণ করার মূল উদ্দেশ্যটাই কী ছিল? একই, তার প্রতিরক্ষা, অর্থাৎ তার যে নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তা, এটাকে সুরক্ষিত করা। কারণ ইউক্রেন কি না, ইউক্রেন ন্যাটোর সাথে চুক্তি করেছিল। ন্যাটোর সাথে চুক্তি করার ফলে কি হলো, ন্যাটো অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, একটা পুঁজিবাদী জোট যার নেতৃত্ব দেয় ইউএসএ। তাহলে রাশিয়া সেখানে ভয় পেল যে ইউক্রেন অর্থাৎ একেবারে রাশিয়ার বর্ডার, তাহলে এবং ইউক্রেন পর্যন্ত যদি ন্যাটো অগ্রসর হয় তাহলে সেটা কিন্তু রাশিয়ার নিরাপত্তার ক্ষেত্রে খুবই বিপজ্জনক। সুতরাং কি না, এই ন্যাটোর অগ্রগতিকে প্রতিহত করার জন্য রাশিয়ার কি করলো, ভ্লাদিমির পুতিন কিন্তু রাশিয়া আক্রমণ করলো। এবং ইউক্রেন আক্রমণ, অর্থাৎ যেটা এখনও বিদ্যমান যে যুদ্ধ চলছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তার অন্যতম কারণটাই হচ্ছে যে রাশিয়া তার নিজের নিরাপত্তা, তার নিজের সুরক্ষার স্বার্থে, তার নিজের প্রতিরক্ষার স্বার্থে কিন্তু যুদ্ধে যেতে বাধ্য হলো। এটাই রাশিয়ার যুক্তি। নেক্সট, গোষ্ঠী সংঘর্ষ এবং তার থেকে গৃহযুদ্ধ, বা যেটাকে আমরা বলি সিভিল ওয়ার। তাহলে এখানে কি না, দুটি বিরোধী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বা মতানৈক্যজনিত যে সংকট, সেই সংকট এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছায় যে সেটা যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে। যেমন আমরা দেখেছি
যে আমেরিকান সিভিল ওয়ার বা আমেরিকার গৃহযুদ্ধ, যেটা আমরা 1861 থেকে 1865 সাল পর্যন্ত চলেছিল মূলত উত্তর এবং দক্ষিণের, উত্তর আমেরিকার মধ্যে, আমেরিকার উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের মধ্যে। তাহলে মূল দাবিটা কী ছিল? না, মূল দাবিটা ছিল যে দাসপ্রথার বিলোপ সাধন করতে হবে এবং কৃষ্ণাঙ্গদের যে অধিকার, সেই অধিকার ফিরিয়ে দিতে হবে, মানুষের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করতে হবে। তাহলে এরকম একটা দাবিকে নিয়ে যে গৃহযুদ্ধ সংগঠিত হয়েছিল তার পরিসমাপ্তি হয় তৎকালীন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন যখন এই দাসপ্রথার বিলোপ সাধন করেন এবং কৃষ্ণাঙ্গদের যে দাবি ছিল সেই দাবিগুলো পূরণের চেষ্টা করেন, আশ্বাস দেন যে সেই দাবিগুলো পূরণ করা হবে। তখন এই যুদ্ধের পরিসমাপ্তি হয়। স্প্যানিশ সিভিল ওয়ারের কথা বলা যায়, যা 1936 থেকে 1939 সাল পর্যন্ত চলেছিল। সেখানে এই যুদ্ধটা চলেছিল মূলত কাদের সাথে? না, রিপাবলিকদের সাথে ন্যাশনালিস্টদের। জেনারেল ফ্রান্সিসকো ফ্র্যাঙ্কো ন্যাশনালিস্টদের নেতা ছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন এবং এই যুদ্ধ একটা চরম আকার ধারণ করে, যা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়। তাহলে এই যে যুদ্ধগুলো হচ্ছে কি না, এই যুদ্ধগুলো হচ্ছে দেশের অভ্যন্তরে, একটা রাষ্ট্রের অভ্যন্তরে দুটো গোষ্ঠীর মধ্যে, ভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, এবং এই সংঘর্ষ এমন একটা চরম পর্যায়ে পৌঁছায় যে সেটা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করে। নেক্সট, গণ অভ্যুত্থান এবং তার থেকে বিপ্লব, অর্থাৎ যেটাকে আমরা বলি রিভলিউশনারি ওয়ার, অর্থাৎ বৈপ্লবিক যুদ্ধ। অর্থাৎ গণ অভ্যুত্থান থেকে বৈপ্লবিক যুদ্ধ হতে পারে। যেমন একটা রাষ্ট্রের মধ্যে যদি কোনো গণ অভ্যুত্থান হয়, সেই গণ অভ্যুত্থান কখন হয়, কেন হয়? না, যে শাসন করছে সেই শাসক যে শাসন কাঠামো কায়েম করেছে, সেই শাসকের পরিবর্তন এবং সেই শাসন কাঠামোর পরিবর্তন, অর্থাৎ তার পরিপ্রেক্ষিতে যখন একটা অভ্যুত্থান হয় এবং এই অভ্যুত্থান একটা চরম পর্যায়ে যায় এবং চরম পর্যায়ে গিয়ে যুদ্ধের মতো পরিস্থিতির সৃষ্টি হয়, তখনই আমরা সেটাকে বলি রিভলিউশনারি ওয়ার। যেমন রিভলিউশনারি ওয়ারের মধ্যে আমরা উল্লেখ করতে পারি ফরাসি বিপ্লব, 1789 সালে হয়েছিল। সেখানে আধা সামন্ততান্ত্রিক রাজতান্ত্রিক যে সরকার, শাসন ক্ষমতা, সেই শাসন ক্ষমতার বিলোপ করে সেখানে বুর্জোয়াদের, পুঁজিবাদীদের শাসনকে প্রতিষ্ঠা করা, এটা ছিল প্রধান উদ্দেশ্য। 1917 সালে রাশিয়ার নভেম্বর বিপ্লবের কথা বলতে পারি, যেখানে কি ছিল, যেখানে জার শাসিত রাশিয়া, সেই রাশিয়া যারদের শাসন ক্ষমতাকে তাকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতার থেকে সরিয়ে দিয়ে প্রলেতারিয়েতদের, অর্থাৎ সাধারণ জনগণের এবং লেনিন নেতৃত্বের যে সমাজতান্ত্রিক আন্দোলন হয়েছিল, মূল উদ্দেশ্য ছিল প্রলেতারি একনায়কত্ব প্রতিষ্ঠা, অর্থাৎ সাধারণের, গরিব খেটে খাওয়া মানুষের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থাকে কায়েম করা, অর্থাৎ সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করা। তার সেই উদ্দেশ্যেই যে বিপ্লব এবং বিপ্লব থেকে যে যুদ্ধের পরিস্থিতি, এটাকে আমরা বলি রিভলিউশনারি ওয়ার বা বৈপ্লবিক যুদ্ধ। এই বৈপ্লবিক যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং এই বৈপ্লবিক যুদ্ধের পরিপ্রেক্ষিতেই কিন্তু শাসন ক্ষমতার পরিবর্তন হয়ে লেনিনের নেতৃত্বে সমাজতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা হয়েছিল। আবার 1949 সালে চীনের যে গণপ্রজাতান্ত্রিক আন্দোলন, সেইটাকেও বলতে পারি। অর্থাৎ এই যে একটা রিভলিউশনারি ওয়ার মাও সেতুংয়ের নেতৃত্বে, সেখানেও কিন্তু কি ঔপনিবেশিক এবং আধা সামন্ততান্ত্রিক যে চীন, সেই চীনে কি হয়েছিল না, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছিলেন মাও সেতুং এবং তিনি সফলও হয়েছিলেন 1949 সালে গণ অভ্যুত্থান ঘটিয়ে। তাছাড়া তারপর 1953 সালে কিউবাতে একই, কিউবাতেও কি ঔপনিবেশিক শাসন ছিল। কিউবার ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত করা জনগণ গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে কি হলো না, গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে স্বাধীন কিউবা রাষ্ট্র প্রতিষ্ঠা হলো এবং সেখানে সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলো। এগুলো কথা আমরা উল্লেখ করতে পারি। আবার এই যে রিভলিউশনারি ওয়ার অর্থাৎ বৈপ্লবিক যে যুদ্ধ, এই যুদ্ধটার আরেকটা পার্টে আমরা ভাগ করতে পারি এটাকে। কেন রাষ্ট্রের অভ্যন্তরে কিন্তু কি হয়েছে, রাষ্ট্রের অভ্যন্তরে আরও কিছু যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং যে যুদ্ধের মূল উদ্দেশ্য ছিল কি না, ঔপনিবেশিক শাসন থেকে নিজেদেরকে মুক্ত করা, অর্থাৎ ঔপনিবেশিক শাসন থেকে নিজেদেরকে মুক্ত করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করা।
যেমন বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিভিন্ন রাষ্ট্র বিশ্বের তারা কি ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি লাভ এমনি এমনি করেনি। তার মধ্য থেকে যে গণ অভ্যুত্থান হয়েছে, মধ্য থেকে যে বিদ্রোহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই বিদ্রোহের পরিস্থিতি সৃষ্টি হতে বিশেষ করে তখন পৃথিবীর ম্যাক্সিমাম জায়গাতে, ম্যাক্সিমাম ছোটো ছোটো রাষ্ট্রগুলোতে কী হয়েছিল না, ব্রিটিশদের বা পর্তুগালদের বা স্পেনদের এগুলো উপনিবেশ হিসাবে ছিল। তাদের কাছ থেকে, সেই রাষ্ট্রগুলোর কাছ থেকে তারা কিন্তু মুক্তি আদায় করে নিতে পেরেছিল। এগুলোকে আমরা বলি কি না ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা যুদ্ধ। আবার বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, এই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কিন্তু একটু অন্যভাবে দেখতে হবে এগুলো থেকে। কেন বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ সেটার প্রধান মূল উদ্দেশ্য ছিল কি না, প্রধান যে সংঘর্ষ, কনফ্লিক্ট, সেটা ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে। এবং মূল যে দাবিটা ছিল যে বাংলা ভাষাভাষী মানুষের সংখ্যা অনেক বেশি, আর বাংলা ভাষাভাষী মানুষের সংখ্যা অনেক বেশি হয় বাংলা ভাষাভাষী মানুষদের জন্য, ঠিক আছে। অর্থাৎ বাংলা ভাষাভাষী মানুষদের নিজস্ব একটা রাষ্ট্র প্রতিষ্ঠা, ঠিক আছে। সেখানে তারা উর্দুকে মেনে নিল না, এবং উর্দু কী ছিল না, উর্দু বলতে গেলে সংখ্যালঘু ছিল। এই সংখ্যালঘু মানুষের ভাষা হচ্ছে উর্দু, সেইটাকে সামগ্রিকভাবে সবার উপরে চাপিয়ে দেওয়া, সেটা কিন্তু বাংলা ভাষাভাষী মানুষ যারা ছিলেন তারা কিন্তু মেনে নিতে পারলেন না। ফলে কি হলো না, একটা বিশাল সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হলো, এবং সংঘর্ষ থেকে সেটা যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হলো। যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হওয়ার ফলে আমরা জানি যে অবধারিতভাবে তখন এই ভারত সেটাতে জড়িয়ে পড়ে, ভারতের সাহায্য চাই, ভারত সেটাকে সাপোর্ট করে। বর্তমানে যে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা হয়েছে, তখন এবার যুদ্ধটা অটোমেটিক্যালি কী না, এই যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধটা হয়ে পড়ে ভারত পাকিস্তান যুদ্ধ, ঠিক আছে। সুতরাং যাই বা হোক, যে এই সংঘর্ষের ফলে এই যুদ্ধের ফলে কি হয় না, বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ আমরা বলি, সেই মুক্তিযুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলা ভাষাভাষী মানুষদের জন্য একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশ আত্মপ্রকাশ করে। তাহলে মোটামুটি যুদ্ধের এই 8টি কারণ আমি বিশ্লেষণ করলাম। যদি আলোচনাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর যদি কিছু জানার থাকে আরও ফার্দার তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। আর যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।